এইটুকুই? এত বড় প্রাসাদের রাজকুমারের হেঁচকি থামানোর জন্য আপনার ফুলসজ্জায় ব্যাঘাত ঘটালাম, আর মাত্র এই কটা টাকা? আমার এই টাকায় হবে না, আরো বেশি কিছু চাই। আচ্ছা বলো তোমার কত চাই, কত টাকা চাই? থ্যাংক ইউ। কি? ধন্যবাদ, কৃতজ্ঞ। থ্যাংক ইউ বলেন না আপনারা? তাহলে বলুন, দিতে পারবেন আমায়? আমি ভালো করে জানতাম আপনার এই মহান রাগ না এত তাড়াতাড়ি যাবে না। আপনি তো বলবেন না, তাই আমিই বলে দিচ্ছি, ইউ আর ওয়েলকাম। দাঁড়াও, তোমার কি মনে হয়েছে তুমি আমার সঙ্গে ঘরে ঘুমোবে? চলো তোমাকে তোমার জায়গা আমি দেখাচ্ছি। ত্রিশালা, তুই ঘরটার কি অবস্থা করেছিস এটা? তাহলে কি করব? কি করব আমি? এই বিছানাটাতে শুধু আমার অধিকার ছিল। আবিরের সময়, আবিরের ভালোবাসায়, আবিরের সঙ্গে শুধু আমার অধিকার ছিল। আর এই 2 টাকার মেয়ে বিধি এক এক করে আমার সব অধিকার কেড়ে নিচ্ছে। আর আবির দেবতা হয়ে যাচ্ছে। বিয়ের আগে ও আমাকে এই অধিকারটা দিতেও পারছে না, আর আমাদের বিয়ে কোনো না কোনো কারণে প্রতিবার আটকে যাচ্ছে। কি করব আমি? নিজেকে সামলা। দেখ, আমি তোর অবস্থা খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু আবির তোর এই রূপ এর আগে কখনো দেখেনি। ও শুধু সেই ত্রিশালাকে চেনে যে ওর কেয়ার করে, ওর অসুবিধাকে যে বুঝতে পারে। আর আবির যদি তোর এই রূপটা দেখে ফেলে তো ওর তোর থেকে দূরে চলে যাবে না, আর ওই বিধির কাছাকাছি। Just shut up, Mom! এই হলো তোমার জায়গা, এটারই যোগ্য তুমি। তাই কোনো চিৎকার চেঁচামেচি না করে তুমি এখানেই থাকবে, বুঝলে? আবির আমার থেকে দূরে যেতে পারবে না। এই বিষয়ে তুমি আমায় কোনো লেকচার দেবে না। এই সব যা ঘটছে তোমার ভুলের জন্যই ঘটছে। তুমি শুধু পাওয়ার আর টাকার কথাই বলো, কোনো কাজ করতে পারো না। তুমি যদি বিয়ের আগে বিধিকে নিজের জায়গায় পৌঁছে দিতে পারতে তাহলে আজকে এটা ঘটতো না। তোমার ভুলের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, আর তুমি এখানে এসে লেকচার দিচ্ছ। আমার না বাবার কথা ভীষণ মনে পড়ে। বাবা যদি এখানে থাকতো না তাহলে এইসব কখনোই ঘটতো না। বাবা এইসব ঘটতে দিত না। কিন্তু ভাগ্যটা দেখো, আমার কাছে বাবাই নেই, মা আছে। আবির বাবা, কি অবস্থা করেছো তুমি? আমি প্রথম থেকে বাবা ঠাকুরের কাছে লুকিয়ে রেখেছি যে ত্রিশালাও এই বাড়িতে রয়েছে। আর এখন যদি বিধি এখানে থাকে তাহলে সব জেনে যাবে আর আমাদের হাত থেকে সব বেরিয়ে যাবে। হ্যাঁ আবির, সুনয়না একদম ঠিক কথা বলেছে। বিধি পরিবারের একজন, আমরা ওর সঙ্গে এরকম করতে পারি না। আমি কোনোভাবে চাই না এই মিথ্যেবাদী মেয়েটা যেন আমার আশেপাশেও থাকে। দেখো মা, ও যদি এখানে থাকে তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। মা, তুমি আমাকে বারণ করেছো যে দাদুকে যেন আমি এর সত্যিটা না বলি, নাহলে দাদু নিজে ওকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত। এর সঙ্গে এক ঘরে থাকা তো দূরের কথা, আমি এক মুহূর্ত একসঙ্গে কাটাতে চাই না। আবির কিন্তু উঠোনে এইভাবে বিধে। কাকিমা, আপনি চিন্তা করবেন না, উঠোনে থাকার তো অভ্যাস আছে আমার। আর তুলসী দেবীও তো আছেন এখানে। উনিও এই বাড়ির বউ, সধবা। উনি বাড়ির উঠোনে থেকেই উনি বাড়িকে রক্ষা করেন, আগলে রাখেন, বাড়ির সবার মঙ্গল করেন। এখানে আমি একা থাকবো নাকি? উনি আছেন আমার সঙ্গে। আর আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি কোথাও যাবও না। যদি আপনারা চান আমি ঠাকুরদা মশাইকে কিচ্ছু না বলি তো কিছু বলবোও না। আপনারা কি এখন নিশ্চিন্তে ঘুমোতে পারেন। আমি তো বুঝতেই পারছি না যে
এত ভালো একটা মেয়ের সঙ্গে এত খারাপ কিছু কেন ঘটছে? এসব আমি আর দেখতে পারছি না। তুমি চলো আমার সঙ্গে। জাস্ট শাট আপ। আমার কিছুই যায় আসে না যে কে কি করছে কে কি করছে না। আমি শুধু আবিরকে চাই, সেটা যে কোনো মূল্যে। কি অ্যাক্টিং করলে তুমি? আমার মনে হয় তোমার এর জন্য অ্যাওয়ার্ড পাওয়া উচিত। দাও একটু দাঁড়াও, এই নাও, এটাই হলো তোমার অ্যাওয়ার্ড, কারণ তুমি এত ভালো অ্যাক্টিং করেছো। এই অ্যাওয়ার্ড না আপনি আপনার কাছে রাখুন, আপনাকে ভালো মানাবে। এমনিতেও আপনি এর মতনই করা। আর থ্যাংক ইউ আমাকে এই উঠোনে নিয়ে আসার জন্য। আমার না উঠোনে শোয়াই বরাবরের অভ্যেস, খোলা আকাশের নিচে। এমন মনে হবে যেন আমি নিজের বাড়িতেই আছি, না হলে আপনার ঘরে না দম বন্ধ হয়ে আসছিল আমার। তাহলে এনজয় করো এই খোলা আকাশে টিম টিম করা তারা আর মশাদের মাঝখানে, আর মোটা মোটা টিকটিকির সঙ্গে। টিকটিকি এখানে? মরে যাবো তো। আই লাভ ইউ টু। ভয় পেও না, আর মনে কোনো ভুল ধারণা রেখো না। আমার মা আমাকে শিখিয়েছেন যে যদি কেউ ভয় পেয়ে যায় তাহলে তাকে আরো ভয় দেখানো উচিত। যেমন লোহা দিয়ে লোহা কাটা যায়, ঠিক তেমনি ভয় ভয়কে কাটিয়ে দেয়। এই এত কিছু বলার জন্য না অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনাকে দেখে তো বোঝার উপায় নেই সত্যি কথা বলছেন নাকি কথা শোনাচ্ছেন। আর মুখটাও এমন যে রাগলেও যেরকম দেখতে লাগে, হাসলেও সেরকম। আমার ত্রিশালা মেম সাহেবের কথা ভেবে কষ্ট হচ্ছে। আপনাকে সামলাতে পারেন কি করে কে জানে। গেছেন প্রলয় বাবু, এবার আমি শান্তি পেয়েছি। এবার শোয়ার ব্যবস্থা করি আমি। এটা আবার কি জরুরি কথা ভুলে গেলাম আমি। এই গিফটটা কি জন্য দিয়েছি? মাকে ফোন করিনি। আরে খিদে নেই আমার, আমি খেতে পারবো না। এই যে ত্রিশালার যে এখানে থাকার আসল কারণটা না, আমি দাদুকে বলতেই যাচ্ছিলাম, কিন্তু ওই বিধি ও এসে বাঁচিয়ে দিল। এবার অনেক হয়ে গেছে, আর আর আমি সহ্য করব না। নিশান, আমি গিয়ে বলছি এক্ষুনি। নিশান, 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 মাথা খারাপ হলো নাকি? তুই জানিস তো করুণা দিদি সবাইকে সাবধান করে দিয়েছে যে ত্রিশালার কথা যেন বাবা ঠাকুর জানতে না পারে। আর আমরা, আরে আমি কেন এটা করব না? আমার অধিকার ছিনিয়ে নেওয়া কোনো হচ্ছে। অধিকার কেড়ে নেওয়া হচ্ছে না, তুই অন্যায় ভাবে অধিকার চাইছিস। তোর কি মনে হয় নিশান? এদিকে তাকা, এরকম ভাবে চললে কি তোর কোনো লাভ হবে? না। আর তুই জানিস তো আবির বাবা বাবা ঠাকুরের কত কাছে। মেনে নিলাম উনি রেগে গেলেন তো আবির বাবা ওনাকে রাজি করিয়ে নেবে নিশান, এতে তোর ক্ষতি হবে। আমি তোর মা হই, তোর মনের কষ্ট বুঝি আমি নিশান, কিন্তু এইসব করে তোর কোনো লাভ হবে না। তুই যদি আবির বাবাকে নিচু দেখানোর জায়গায় তুই নিজের জায়গাটা পোক্ত কেন করছিস না? একটা কাজ করো, তুমি বরং একটা বালিশ আমাকেও দাও। তোমার এই কথা শুনে না আমার ঘুম পেয়ে যাচ্ছে। নিশান, হে ভগবান, আমার শুধু এটাই প্রার্থনা যে নিশান বাবা যেন আমার কথাটা বোঝে।
হ্যালো মা, আমি তোমার বিধি। তুই কেমন আছিস? আমার কাছে তো তোর নাম্বার ছিল না। জানিস, গ্রাম প্রধান বলেছিলেন যে বিয়েতে তুই বসেছিলিস আর সবাই তোকে মেনে নিয়েছে। হ্যাঁ মা, ওই সাহেব বাবু অন্য কারোর সঙ্গে বিয়ে করছেন এই মিথ্যে কথাটা গ্রাম প্রধান মশাইকে কেউ দিয়ে দিয়েছিল। ওনারা খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন। যেই আমি চলে এলাম সবার দেহে যেন প্রাণ ফিরে এলো। ওই আমি বালিঝড়ে হারিয়ে গিয়েছিলাম, তো আমি যেই আসলাম মহারানীর মতো স্বাগত জানানো হলো আমাকে। আর সম্পূর্ণ রীতিরীতি মেনে বিয়ে হয়েছে আমার। আমার দিব্যি দিয়ে বল। হ্যাঁ মা, তোমাকে মিথ্যে কথা কেন বলবো আমি? এখন তোমার মেয়ে না এই বংশেরই একজন বৌমা। তুমি কি জানো এই প্রাসাদটা এত বড়, ঘুরতে ঘুরতে সকাল থেকে সন্ধে হয়ে যায়। আর নরম নরম গালিচা সব জায়গায়। আমার পা তো মাটিতে পড়তেই দেন না এনারা। আর আমার জন্য খাবার এত রকমের পদ বানানো হয়েছে আমার জন্য যে কি বলবো তোমাকে। সাহেব বাবু খুব খেয়াল রাখছেন আমার মা, জানো আমাকে কোনো কষ্টই করতে দেন না উনি। এত খেয়াল রাখেন যে তোমার কথা মনেই পড়ে না মা। আর তুমি কি জানো এখানে না প্রত্যেকটা ঘরে এসি আছে। আমার তো মনেই হয় না যে আমি রাজস্থানে আছি। কি হয়েছে সোনা? মা, ওই পায়ে কিছু একটা ফুটলো মনে হলো। সোনা না মানে বলছি তোমার হয়তো মনে হলো নিশ্চয়ই কিছু একটা পায়ে ফুটেছে। এরকমটা নয়, ওই আসলে গালিচায় হাঁটা অভ্যাস নেই তো আমার। তুই আমাকে মিথ্যে কথা বলিস না। যখন তুই ছোট ছিলিস তখন আমি তোকে ভোলানোর জন্য কতই না গল্প শোনাতাম। আর আজ আমার সোনা এত বড় হয়ে গেছে যে নিজের মাকে গল্প শোনাচ্ছে। তোর কথা শুনে আমি সবই বুঝতে পারি যে তুই সত্যি বলছিস নাকি মিথ্যে। বুঝে গেছি আমি যে সাহেব বাবু আর ওনার পরিবার তোকে এখনো মেনে নেয়নি। সোনা, তোর জন্য আমার খুব চিন্তা হচ্ছে। তুমি চিন্তা করো না, তোমার মেয়ে সমস্ত সমস্যার সঙ্গে লড়তে জানে। আর সময় যেমনই হোক একদিন না একদিন ঠিক বদলাবে। আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমি এক এক করে এখানে সবার মন জয় করে নেব। আরে আমার মেয়েকে তো আমি চিনি। ও এত ভালো যে ওকে কেউ ভালো না বেশে থাকতেই পারবে না। বিয়ে একবারই হয় জীবনে। এখন ওটাই তোর পরিবার, ওটাই তোর সংসার, ওখানেই তোকে থাকতে হবে। হ্যাঁ মা, চলো এবার ঘুমিয়ে পড়ো দেখি, অনেক রাত হয়েছে। মা, তোমার কথা খুব মনে পড়ে আমার। আমি জানি না যে আমার কাছে কত সময় বাকি আছে, কিন্তু যেটুকু সময় বাকি আছে আমি আমার চারপাশের লোকজনদের খুশি করার সব রকম চেষ্টা করব। মনে হচ্ছে প্রলয়বাবু অন্য কোথাও প্রলয় ঘটাতে গেছেন। উনি ফিরে আসার আগেই নিয়ম পালন করার জন্য তৈরি হইনি আমি। হে ভগবান, আমার সব জামা কাপড়! একেই তারা আছে, তার উপর আমার কাজ বাড়লো। একেই দেরি হয়ে গেছে, তার উপর আমার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে কেমন। একজন মানুষ এত পোশাক পরেন, আমার গোটা গ্রামের মানুষের জামা কাপড় হয়ে যাবে।
সোনা, এত খরচ করার কি প্রয়োজন ছিল বলতো? হ্যাঁ, শ্বশুর বাড়ির লোক কি বলবে যে সবেমাত্র বিয়ে হয়েছে আর নিজের মাকে বড় বড় দামি দামি জিনিসপত্র পাঠাচ্ছে। ওই যে বলে না, ওই ঠান্ডা হাওয়া বেরোয়, কুলার। কি দরকার ছিল সোনা? এত বড় বাড়িতে বিয়ে হওয়ার পরেও গরিব মায়ের কথা তোর মনে পড়ছে? কত ভাগ্য করে আমি তোকে পেয়েছি। নিজের খেয়াল রাখিস, নিজের খেয়াল রাখবি, নিজের সংসার আর সাহেব বাবুরও। আচ্ছা আমি রাখি, হ্যাঁ? খুলে দেখি একবার কিরকম হাওয়া বেরোয়। ভালো থাকিস। কুলার আমি তো পাঠাইনি ওখানে, তাহলে কে পাঠাতে পারে মাকে? এই মেয়ে, এখানে কি করছো তুমি? তুমি মিথ্যেবাদী লোক ঠকাও তো জানতাম, এখন চুরি করতে শুরু করে দিয়েছো। কি খুঁজছিলে আমার আলমারিতে? টাকা চাই? এ আবার নতুন কি নাটক শুরু করলে? বাইরে এসো, বাইরে এসো বলছি। স্কুলে মাস্টার মশাই আমাদের শিখিয়েছিলেন, যখনই কোনো ভূমিকম্প হবে তখনই কোনো কিছু তলায় এভাবে লুকিয়ে পড়তে হবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এখানে কোথায় ভূমিকম্প হচ্ছে আমি তো বুঝতে পারছি না। আপনি তো একটা ভূমিকম্প। এমন গর্জন করেন আমার গোটা পৃথিবী কেঁপে ওঠে। আমি ভূমিকম্প? আচ্ছা, নাও এবার সহ্য করো আমাকে। বলো না, চুপ করে আছো কেন? কি খুঁজছিলে আমার আলমারিতে? গোটা আলমারি আপনি অধিকার করে রেখেছেন। আমি আমার জামা কাপড় কোথায় রাখবো তার জন্যই আমি জায়গা করছিলাম। তুমি আমার আলমারিতে তোমার এই নোংরা জামা কাপড় একদমই রাখবে না। এই সমস্ত জিনিস রাখার জায়গা নেই আমার আলমারিতে। তাহলে আমি আমার জিনিস কোথায় রাখবো? যদি এখানে রাখি তাহলে আপনার সম্মানহানি হবে, যদি বাইরে রাখি তাহলে বাড়ির লোকজন চিন্তা করবেন, অবাক হয়ে যাবেন। রইল বাকি শুধুই আলমারি। আরো একটা জায়গা আছে তোমার এই পুঁটলির জন্য, খুব ভালো আর খুব সুন্দরও। হে ভগবান, আমার হাত এত উঁচুতে পৌঁছবে কি করে? দেখো, সেটা তোমার ব্যাপার। আমি উপায় বলে দিয়েছি আর তোমার হেল্প আমি অলরেডি করেও দিয়েছি। এবার নিজে বুঝে নাও, আমার কাজ আছে। হাসছেন কেন আপনি? তোমাকে দেখে মনে হচ্ছে যে কোনো বাঁদর যেন আম পাড়ার চেষ্টা করছে। যত ইচ্ছে হাসুন আপনি। আর এমনিতেও যখন আমি গ্রামে ছিলাম আমি প্রত্যেকদিন যেতাম হনুমান মন্দিরে পুজো দিতে। ছোটবেলা থেকে আমার বাঁদর খুব পছন্দ, তাই হাসুন আপনি। हो थारो मारो जन्म जन्म रो साथ रे, हो थारो मारो जन्म जन्म साथ रे। একটা কাজও ঠিক করে করতে পারো না, এক্ষুনি পড়ে যেতে। কি দুর্গন্ধ আসছে কোত্থেকে? দুর্গন্ধ নয়, সুগন্ধ এটা, ভৃঙ্গরাজ তেলের। কাল রাতে আমি মাথায় লাগিয়েছিলাম। আপনারা তো বকাঝকা শোনার পরে আমার মাথা দপদপ করছিল, ফেটে যাচ্ছিল। অহেতুক বকবক করতেও পারো, অসহ্যকর। শোনো, কুলার পৌঁছে গেছে তো তোমার মায়ের কাছে? কুলার? হ্যাঁ, আমি কুলার বলেছি। আপনি আপনি পাঠিয়েছিলেন? আগে হ্যাঁ, আমি পাঠিয়েছি। কেন? কারণ তুমি আমার
হেঁচকি বন্ধ করেছিলে তার জন্য আমি ওটা পাঠিয়ে দিয়েছি। আমি টাকা দিচ্ছিলাম, তুমি টাকা নিতে চাওনি, তাই আমায় কিছু তো করতেই হতো। তাই তোমার মায়ের কাছে আমি ওটা পৌঁছে দিয়েছি। আমার নাম হলো আবির সিং তোমার, তাই কারো দয়া আমি নিই না, বিশেষ করে তোমার মতো মেয়েদের। ভারী অদ্ভুত তো, সাহায্যও করেন আবার মুখ ফুটে বলেনও না। বৌদি, এটা কি করছো তুমি? কার ওষুধে তুমি এসব মেশাচ্ছ? এই সমস্ত ব্যাপারে নাক না গলানোই ভালো। তোমার এসব নিয়ে চিন্তা করতে হবে না। এমনিতেও তোমাকে একটা অন্য কাজে ডেকেছি আমি। তুমি বলেছিলে যে আবিরের কুষ্ঠির দোষ কাটানোর জন্য ওই বলি দেওয়ার প্রয়োজন আছে। আমি জানতে চাইছিলাম যে ওই বলি দেওয়ার জন্য কি কোনো আলাদা অনুষ্ঠান করতে হয় নাকি, বলো আমাকে। কার বলি দেওয়ার কথা বলছো তুমি? বিধি, আবার কার? এইভাবে তাকাচ্ছ কেন? তুমি কি ভাবছো আমি ওই মেয়েটাকে মেরে ফেলতে চাই? আরে ওই মেয়েটা নিজেই ভীষণ অসুস্থ, 4th স্টেজ ক্যান্সারের রুগীও। পেপারস দেখেছি আমি ওর। তাই আমার মনে হয়েছে ওই মেয়ে বিধি বলির জন্য উপযুক্ত। বলি প্রণাম কাকিমা। ভালো থেকো মা। বিধি, তুমি আমার প্লেটটা ঢেকে রাখো, আমি করুণা দিদি আর তোমার কাকাকে খাবারটা দিয়ে আসি। কাকিমা আপনি খেয়ে নিন না, আমি গিয়ে দিয়ে আসছি। কিন্তু বিয়ের পর রান্নাঘরের নিয়মটা তো হতে দাও। নিয়ম তো চলতেই থাকবে না, আমি থাকতে আপনি কাজ করবেন এটা ভালো দেখায় না। কাকা বাবু আর ডাক্তার ম্যাডামকে আমি গিয়ে খাবার দিয়ে আসছি, আপনি খান। মানে ওই মেয়েটা সমব্যথী হওয়া শুধু একটা নাটক? আমার কাছে আমার জীবনে আমার আবিরের খুশির থেকে আর কোনো কিছুই বড় নয়। আর আবিরের খুশি শুধুমাত্র ত্রিশলার সঙ্গেই আছে। এমনিতেও ওই বিধি মেয়েটা নিম্নবিত্ত ঘরের। আমি ওকে ভালো মতো বুঝিয়ে দিয়েছি যে যতদিন ও বেঁচে থাকবে এই বিয়েটা ওকে মানতেই হবে। আর যেদিন ও মারা যাবে ওর মায়ের দায়িত্ব আমরা নেব সারা জীবনের জন্য। তো এসবে অসুবিধে কোথায়? কারোর সঙ্গে কিছু ভুল করছি না, কিছু খারাপ করছি না আমি। হ্যাঁ, ওই মেয়েটার জীবন শেষ হতে চলেছে আর তার সুযোগ আমরা নিতেই পারি। একটা কথা ভালো মতো জেনে রাখো, আমার কাছে আবিরের থেকে আর বড় কেউ নয়। ত্রিশলার সঙ্গে ওর খুশিটা আমি দেখতে চাই। এই যে বলির কথাটা না তুমি আবিরকে জানাবে আর না জানাবে বিধিকে। মানে তুমি বলি দিতে রাজি আছো? তুমি এটা মানছো যে আবির আর ত্রিশালা এক হতে পারবে না? তাহলে সত্যিটা স্বীকার করছো না কেন? কারণ ত্রিশালা আর আবির এক হতে পারে না। কুষ্টির কথা ছাড়ো, তুমি তো নিজে দেখেছো ওই মেয়েটা নিজের অপরাধ স্বীকার করেনি। ও আবিরকে মরার জন্য গ্রামবাসীদের হাতে ছেড়ে এসেছিল নিজেকে বাঁচানোর জন্য। আর ওই বিধি, ও আমাদের আবিরের প্রাণ বাঁচিয়েছে, আবার বিয়ে করতে রাজি হয়েছে আমাদের আর আবিরকে বাঁচানোর জন্য। যা বলার স্পষ্ট করে বলো। এটাই যে আবিরের জীবন সঙ্গী ত্রিশালা নয়, বিধি। ভালো লাগলো এটা দেখে যে সবকিছু নজরে পড়েছে তোমার। তোমার নজরে এটাও নিশ্চয়ই পড়েছে যে এই পরিবারের অবস্থা কি এখন। তোমার নিশ্চয়ই এটা অজানা নয় যে ত্রিশলা ঠিক কতটা বড় লোকের মেয়ে। বসুন্ধরা দেবী আবিরের বিজনেসের জন্য অনেক টাকা খরচা করতে রাজি। আর এই যে আমাদের এই জমিদার বাড়ি, একেও রিসর্ট বানানোর জন্য উনি তৈরি আছেন। একবার যদি এখানে রিসর্ট তৈরি হয়ে যায়, জানো কত টাকা লাভ করব আমরা। আর আরো একবার আমরা ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয়ে যাব। আর এই সমস্ত কথা না হয় আমি ছেড়েই দিলাম, একটা কথা তোমাকে মানতেই হবে, আবির আর ত্রিশলা একে অপরকে ভালোবাসে। ওরা একে অন্যের সঙ্গে জীবন কাটাতে চায়। সেজন্য আমার কাছে আর অন্য কোনো রাস্তা নেই। আর ওই যে মেয়েটা বিধি,
আমার জন্য শুধুমাত্র একটা বলি। বলি কার বলি ডাক্তার ম্যাডাম? ডাক্তার ম্যাডাম, আমি সবকিছু পরিষ্কার শুনেছি। আপনি কার বলি দেওয়ার কথা বলছেন এখানে? আমি তোমাকে কিছু বলতে চাইনি বিধি, কিন্তু তুমি যখন শুনেই নিয়েছ, তাই সময় এসে গেছে তোমাকে পুরো ব্যাপারটা জানানোর। আমি একটা বলি দিতে চাই। তোমার জীবন বাঁচানোর জন্য মা। মা বিধি, তুমি এই পরিবারে বৌমা হয়ে এসেছো ঠিকই, কিন্তু এখন তুমি আর বৌমা নও, তুমি আমার মেয়ে হয়ে উঠেছো মা। বিধি, তাই আমার ইচ্ছে যেভাবেই হোক তোমার জীবন বাঁচানো। ওষুধ তার কাজ করছে, কিন্তু তার পাশাপাশি আরো একটা পন্থা আমরা অবলম্বন করতে চাই। সেই জন্য তোমার জীবন বাঁচানোর জন্য আমি এই বলি দিতে চাই। কিন্তু এটা তো খুবই অন্যায়। বলুন, আমাকে বাঁচানোর জন্য কোনো নিষ্পাপ প্রাণীর প্রাণ আপনি কি করে নিতে পারেন? আমার কপালে যা লেখা আছে সেটা আমাকে ভোগ করতেই হবে। আপনার কাছে হাত জোর করে মিনতি করছি। কত ভালো মন তোমার, নিজের জীবন বাঁচানোর জন্য অন্য কারোর জীবন নিতে রাজি নও তুমি মা। যেমনটা তুমি চাও ঠিক তেমনটাই হবে, কিন্তু বিধি একটা কাজ তো করতে পারো। নিজের ওষুধটা তো সময় মতো খাবে মা। বৌদি তো এর মধ্যে কিছু একটা মিশিয়েছিল। নিজের মায়ের জন্য এটুকু তো করতে পারো তুমি। চলো, আজকে তুমি রান্নাঘরে প্রথমবার রান্না করবে। তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, কারণ বাবা তোমার অপেক্ষায় রয়েছেন মা। হ্যাঁ, যাচ্ছি। ওই বেচারির ভালো মানুষের খুব ভালো সুযোগ নিলে তুমি বৌদি। অদ্ভুত কথা, এই উপায়টা তুমিই বলেছিলে আমাকে, এখন দোষ আমাকেই দিচ্ছ। একটা কথা মনে রেখো, যা কিছু আমি করছি এই পরিবারের ভালোর জন্য করছি, আর কোথাও না কোথাও তুমিও এই পরিবারের সদস্য। তাই আমাদের দুজনের ভালো এতেই হবে আমরা দুজনেই আমাদের মুখ বন্ধ রাখবো। নিশান্ত বাবা, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। একটু দেখো সব ঠিকঠাক এসছে তো? বিধি বৌমাকে দিতে হবে, কোনো জিনিস যেন কম না পড়ে। হ্যাঁ দাদু, সব উপহার এসে গেছে, শুধু এই মোহরটাই বাকি। তুমি যদি বলো এটাও উপহার দিয়ে দিই। নিশান্ত বাবা, ভবিষ্যতে এরকম মজা করো না। এই বাড়িটা আমার সম্মান। এসো না, সব উপহার ওঠাও আর আমাকে বিধি বৌমার ঘরে নিয়ে চলো। ছোট কুমার বাবু, হ্যাঁ, এইসব কি হচ্ছিল? বিধির জন্য উপহার নিয়ে গেছে। হোয়াট? ওই 2 টাকার মেয়েটার জন্য এত দামি উপহার? সোনার জড়িতে কাজ করা লেহেঙ্গা? ও মাই গড! বিশ্বাস তো আমারও হচ্ছে না। বিশ্বাস বিশ্বাস যদি আমার মায়ের বিয়ে বিশ্বাসের সঙ্গে না হতো না, তাহলে এই সব কিছু এখন আমার হতো। বাবাকে সাবধানে নিয়ে এসো। বিধি, আপনারা, আমি তো আসছিলামই নিয়ম পালন করার জন্য। বেঁচে থাকো। সদা সুখী হও মা।
তোমাকে তো উপহারগুলো দিতে আসছিলাম বিধি। বিধি বৌমা, আমাদের পরিবারের বৌমারা মহারানীদের মতো আচার আচরণ করে, এই সমস্ত সেই কারণেই। এগুলো নিয়ে নাও। এই নাও বিধি। শুধু এতেই নয়, এখন এই পরিবারে যা কিছু আছে সবকিছুতে তোমার অধিকার আছে। আর এমনিতেও আজকে যে সমস্ত নিয়ম পালন করা হবে সেখানে তুমি এই পোশাকগুলোই পরবে। সেজন্য নাও এই উপহারটা। আর তাড়াতাড়ি, যেমনটা বাবা বললেন, মহারানীর মতো সেজে এসো মা। বলি দেওয়ার আগে তৈরি তো করতে হবে তোমাকে, তাই তো তোমার পালা। এত সব কিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আমি এই উপহারগুলো গ্রহণ করতে পারবো না। এগুলো অনেক বেশি মূল্যবান। বিধি, এখন তুমি সাধারণ কেউ নও, তুমি এই পরিবারের বৌমা। কিন্তু ডাক্তার ম্যাডাম, সৌন্দর্য তো ভেতর থেকেই ফুটে ওঠে, তাই না? ক্ষমা করবেন ঠাকুরদা মশাই, কিন্তু আমাকে না অল্প সাজলেই ভালো দেখায়। বড় মিষ্টি কথা বৌমার। বিধি বৌমা, আমার খুশির জন্য পরে নাও। আমি দেখেছি সবকিছুই, কিন্তু অনুভব তো করতে পারবো যে এই বাড়ির বৌমা হয়ে ভালো পোশাক পরেছে। ঠাকুরদা মশাই, আপনার ভালোবাসার মূল্য জানি আমি, বুঝি আমি। এত করে বলছেন যখন, এখানে একটা জিনিস আছে যেটা আমি নিতে পারি, যেটা আমার ভালো লেগেছে। আমি এটা নিতে চাই, এই বোরলাটা। ঠাকুরদা মশাই, আপনি চিন্তা করবেন না, আজকের অনুষ্ঠানে আমি আপনার দেওয়া পোশাকটাই পরবো। বাবা, আপনি যদি দেখতেন তাহলে খুব খুশি হতেন যে আপনার বৌমা সবচেয়ে সাধারণ পোশাকটাই পছন্দ করেছে। একদম ভানু দিদি ওই সঙ্গে গেছে। অনুষ্ঠানের সময় হয়ে গেছে। এই পরিবারের রেওয়াজ হচ্ছে প্রথম রান্না করবে ভাত, আর ভাতের একটা দানাও যেন পাতের থেকে বাইরে না পড়ে। আচ্ছা ঠাকুরদা মশাই, চলুন আপনাকে এগিয়ে দিচ্ছি। আর বিধি, এই যে মাথায় তুমি ঘোমটা দিয়ে রেখেছো, সেটা দেওয়ার প্রয়োজন নেই। বাবা এই বাড়ির বৌমাদের নিজের মেয়ের চোখেই দেখেন। আচ্ছা চলুন ঠাকুরদা মশাই। আমার মায়ের স্বামী হয়ে এখানে বসুন্ধরা আন্টিকে জড়িয়ে ধরা হচ্ছে। আরে ওর তো মুখটা আমি এবার, আরে আমিও কতটা বোকা। মাকে এই লোকটার থেকে আলাদা করবার এটাই তো একটা ভালো সুযোগ। এবার আমি এই বসুন্ধরা আন্টির সুযোগে বিশ্বাস আর মাকে আলাদা করব, আর তারপর এই সব কিছুই আমার। হে ভগবান, আজ যেন আমার হাতের খাবার সবার পছন্দ হয়, তাহলে ঠাকুরদা মশাই খুব খুশি হবেন। কাকিমা, এত ভেবো না, শুধু রান্না মন থেকে করো, সবার পছন্দ হবে। শুধু একটা কথা মাথায় রেখো, যে হাঁড়ি থেকে একটা ভাতও যেন বাইরে না পড়ে, তাতে লক্ষ্মী অসন্তুষ্ট হয়। নাও, এখন পুরো রান্নাঘর দেখে নাও, কারণ এখন থেকে সব তোমাকে সামলাতে হবে, কারণ তুমি বাড়ির নতুন বৌমা। এই রান্নাঘরটা আমার এত পরিচিত, এত আপন কেন মনে হচ্ছে? আরে বিধি, কি ভাবছো? আমি তোমায় দেখিয়ে দিচ্ছি বাসন মশলাপাতি কোথায় থাকে। মশলাপাতি ওপরে আছে আর বাসনপত্র ওখানে। আরে বিধি, তুমি এগুলো কি করে জানলে? জানি না কাকিমা, শুধু এটুকু জানি যে 20 বছর ধরে আমি যে বাড়িতে কাটিয়েছি সেখানে আমার কিচ্ছু মনে থাকতো না, কিন্তু এখানে জানি না কি করে মনে পড়ে গেল। এত ভেবো না বিধি,
তার মানে এটা এই বাড়ি তোমাকে আপন করে নিয়েছে। আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে। তোমার কি মনে হয় আবির তোমাকে এত ঘৃণা করে ও তোমার রান্না করা খাবার খাবে? তোমার এই পরিশ্রম শুধুই বিফল যাবে। তাই সরো, আবিরের জন্য প্রথম রান্না আমি করব। আর এমনিতেও তোমাদের গ্রামের এই অয়েলি খাবার না কেউ পছন্দ করবে না। মেম সাহেব, আমি আপনাকে কখনোই আটকাইনি সাহেব বাবুর জন্য খাবার তৈরি করতে। আপনি যা বানাতে চান বানান, কিন্তু এটা আমি আমার পরিবারের জন্য করছি। আমার প্রথম রান্না আমার পরিবারের খুশির জন্য। Whatever. দুই বৌদি নিজেদের প্রথম নিয়ম পালন করছে। বাহ, এটাই তো দরকার ছিল আমার। দুটো নিয়ম, দুটো ডিশ, তাহলেই তো আমার দাদু বুঝতে পারবে যে তার একমাত্র আদরের নাতি আবির দুটো বউ নিয়ে এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। ও আবার আমার থেকে টেস্টি খাবার না বানিয়ে দেয়, কিছু একটা তো করতেই হবে। গ্যাসে জল গরম করলে আমি খাবারটা কোথায় রান্না করব? এইসবের জন্য মাইক্রোওয়েভ আছে, ওখানে যাও, ওটাতে করো। মাইক্রো কি? ওই যে মেশিনটা তোমার পিছনে আছে না, ওটাকে বলে মাইক্রোওয়েভ। ওটাতে গিয়ে জলটা গরম করো। এইবার আসবে আসল মজা। আরে, আমি আমার ফোনটা ভুলে এসেছি রুমে, এক্ষুনি আসছি। সত্যি ওই গেও ভূতটা তোর কথায় ফেসে গেল? আর না তো কি। এইবার দেখো মম, যখন মাইক্রোওয়েভ ব্লাস্ট হবে ওর এই সৌন্দর্য তখন কোথায় পালিয়ে যাবে। আর দাদু আর পরিবারের বাকিরা এটা ভাববে যে ওদের বৌমা কতটা নির্বোধ যে স্টিলের বাসন মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছে। ব্যাস, এবার যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। এটা কি হচ্ছে?
দেখো ত্রিশালা, তুমি যা ভাবছো তেমনটা কিছু হয়নি। আমি শুধু এখান দিয়ে যাচ্ছিলাম আর সেই সময় মাইক্রো ওভেনে ব্লাস্টটা হলো কি করে? আমি কিছু জানি না। আমি তো ওর মধ্যে শুধু জল গরম করছিলাম একটা বাটিতে। স্টিলের বাসনে তুমি জল গরম করছিলে, তাও মাইক্রো ওভেনে দিয়ে? তোমার কি বুদ্ধি নেই? মাথা মোটা মেয়ে। আর স্টিলের বাসন মাইক্রো ওভেনে দেয় না, শর্ট সার্কিট হয়ে যায়, ব্লাস্ট হয়। বোকা নই আমি। আমি তো এই মেশিনটা আজকেই প্রথমবার দেখছি। আমার শুধু এটুকুই ভুল হয়েছে যে আমি ত্রিশালা মেম সাহেবের কথা বিশ্বাস করলাম। উনি বললেন যে উনি গ্যাসে খাবার বানাতে চান, সেজন্যই আমি ওতে জল গরম বসালাম, ব্যাস। ত্রিশালা, ও কি বলছে? তুমি ওকে বলেছো স্টিলের বাসন মাইক্রো ওভেনে দেওয়ার জন্য? ও মাই গড, আই ডোন্ট বিলিভ দিস। এই মেয়েটা আবার শুরু হয়ে গেল। আরে তুমি আমার মেয়েকে এত কেন জ্বালাচ্ছ? যখনই দেখি ওর নামে মিথ্যে মিথ্যে কথা বলতেই থাকো। প্রবলেমটা কি তোমার? আবির বাবা, তুমি ওকে কিচ্ছু বলবে না? একটা কথা বলো, তুমি বারবার ত্রিশালাকে কেন দোষী করতে চাও? ওকে কেন অপবাদ দিচ্ছ? ও তোমাকে এসব কেন বলবে? চুপ করে আছো কেন? উত্তর দাও, বলো। আপনাকে না কোনো কিছু বলার কোনো মানে হয় না। আপনি তো শুধু আমার উপর আপনার রাগ ঝেড়ে হালকা হয়ে যান। দেখো ত্রিশালা, আমার মনে হয় ওর সঙ্গে কথা বলা মানে দেওয়ালের সঙ্গে কথা বলা। তুমি সব ছাড়ো, আমি চলে যাচ্ছি। না আবির, এই মেয়েটা না সবসময় আমাকে অপমান করছে, আমার ভালোবাসাকে অপমান করছে। তাই আমি ভেবে নিয়েছি এইবার আমি ওকে ভুল প্রমাণ করার জন্য রান্নাঘরের নিয়মটা পালন করবই। চলো চলো। আরে দেখো না তুমি, বাবা ঠাকুর সকাল থেকে কিচ্ছু খায়নি, বিধির প্রথম রান্নার অপেক্ষা করছে। শোনা না বৌমা, আমার পেটে যদি খিদে থাকে তবে তো খেতে পারবো। তোমার গ্যাস তো জ্বালিয়ে দিলাম, এবার চালটা নিয়ে আসি। চাল প্রথমে আমি দেব। মা বলে চাল দেওয়ার আগে একটু ঘি দিলে খুব সুন্দর হয় খেতে। এই বোকাটা জানি না কি বানাচ্ছে, চালে চিনি। ও গড নো, আমার ভাতটা তো পুড়ে গেল। তোমার